আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান এবং আমি ফারিয়া শারমিন। বিচার, প্রশাসন, পুলিশ, নির্বাচন, শিক্ষা ও চিকিৎসা সহ দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে পতিত ফ্যাসিস্ট সরকার। এসব প্রতিষ্ঠানকে মেরামত করা না গেলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নেওয়া যাবে না, প্রত্যাশা পূরণ হবে না জনগণের। এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানী পল্টনে একটি হোটেলে জাতীয়তাবাদী সমমনা দলের ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়াল যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গণঅভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা নিয়ে দেশের জনগণ রাজনৈতিক দলগুলোর পাশে দাঁড়িয়েছে, বিএনপি তা বাস্তবায়ন করতে চায় বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মাননীয় চেয়ারম্যান মহোদয়, সময় আছে বোধহয়। হ্যাঁ, সময় আছে। আপনার আমরা অবশ্যই দেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক পলাতক যে স্বৈরাচার, তারা কিভাবে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠানের কথা আমরা উল্লেখ করি, সেটি শিক্ষা ব্যবস্থা হতে পারে, সেটি মানুষের স্বাস্থ্য ব্যবস্থা হতে পারে, সেটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে, সেটি বিচার ব্যবস্থা হতে পারে, সেটি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, প্রত্যেকটি প্রতিষ্ঠান, বিদ্যুৎ সেক্টর হতে পারে, প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল তারা। সবচেয়ে বড়, সবচেয়ে প্রথমে যেটি ধ্বংস করেছিল সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত এবং ধ্বংস করে দিয়েছিল। প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই দলটি যে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সংগ্রামে ছিল, আমরা সকলে বিশ্বাস করি যে এই যেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই প্রতিষ্ঠানগুলোর আমাদেরকে মেরামত করতে হবে। এবং যেহেতু আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশকে ঘিরে, বাংলাদেশের জনগণকে ঘিরে, আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি হচ্ছে এই দেশের জনগণ। কাজেই এই বিষয়গুলোকে যদি আমরা মেরামত না করি, এই কাঠামো, রাষ্ট্রের এই কাঠামোগুলোকে যদি মেরামত না করি, এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না, মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হব না। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বেইজিং সফরে বড় ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জুনিয়র রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সফরটি দুই দেশের সম্পর্কের 50 বছর পূর্তিতে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান। এদিন পররাষ্ট্র সচিব এম জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ইয়াও ওয়েন। প্রধান উপদেষ্টার এই সফর নিয়ে যুক্তরাষ্ট্র, ভারত সহ সারা বিশ্বের দৃষ্টি রয়েছে কিনা এমন এক প্রশ্নের উত্তরে ইয়াও ওয়েন বলেন, এটি বাংলাদেশ ও চীনের মধ্যকার সফর। আগামী 26 মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস 4 দিনের সফরে চীন যাচ্ছেন। প্রধান উপদেষ্টার চীন সফরে ঘোষণা আসতে পারে, কেননা এবছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি হচ্ছে। এ সফর ফলপ্রসূ ও গঠনমূলক হবে বলে প্রত্যাশা করছি। এটি বাংলাদেশ ও চীনের মধ্যে সফর। আমরা চাই সফরটি যেন বাংলাদেশ চীন সম্পর্কের জন্য ভালো কিছু হয়। ঐকমত্য কমিশনের কাছে মতামত জমা দিল বিএনপি, এনসিপি, সিপিবি ও বাসদ। 166 স্প্রেডশিটের মধ্যে বেশিরভাগ একমত হলেও দ্বিমতের বিষয় নিয়ে আলোচনার কথা জানিয়েছে দলগুলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কারের সহযোগিতার মনোভাব রেখে সবাইকে যুক্ত রেখে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে কাজ করতে চায় বিএনপি। জাহিদ রহমানের রিপোর্ট। জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের কাছে এবার নিজ নিজ দলের মতামত জমা দিল বিএনপি, এনসিপি ও সিপিবি। আমাদের মতামত দিয়েছি। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, তাদের মতে দুর্নীতি দমন কমিশন সংস্কারের 20টির মধ্যে 11টিতে, জনপ্রশাসন সংস্কারে অর্ধেক, বিচার বিভাগ সংস্কারের প্রায় সবকটি ও নির্বাচন সংক্রান্ত 27 প্রস্তাবের বেশিরভাগই সংবিধান সংক্রান্ত। আমরা সবাইকে ইনক্লুসিভ করেই এই রাষ্ট্র ব্যবস্থাটা সাজাতে চাই, বৃহত্তর রাষ্ট্রীয় কাঠামোগুলো সংস্কার করতে চাই, একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য, বৈষম্যহীন এবং সত্যিকারভাবে একটি সুশাসন বা ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ গঠনের জন্য। গণভোট যদি প্রথমে দিয়ে কোনো সংবিধান গ্রহণের ক্ষেত্রে যদি জাতি একমত হয়, সেটা আলাদা প্রশ্ন,
৭১ ও ২৪কে আলাদা মর্যাদায় রাখার পক্ষে বিএনপি। গণপরিষদ নির্বাচনের আগে সংসদ নির্বাচনও চায় তারা। ওনারা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে ২০২৪ সালের গণ অভ্যুত্থানকে নিয়ে এসছেন, যেটা আমরা মনে করি সমীচীন নয়। আগের প্রিয়াম্বলেই থাকা উচিত। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের অংশটি আমরা সংবিধানের অন্য জায়গায় কিভাবে তফসিলে, চতুর্থ তফসিলে অ্যাকোমোডেট করা যায় সেটা পরে আলোচনা করা যায়। ১৬৬টির মধ্যে ১১৩টিতে একমত, ২৯টি আংশিক ও ২২টিতে ভিন্নমত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দেশ একেবারে নতুন করে স্বাধীন না হলে নতুন করে সংবিধান লেখা যাবে না, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আপনি দরকার পড়লে নতুন করে সংবিধান লিখতে হবে, এবং সেই ক্ষেত্রে আমাদের পজিশন হচ্ছে যে এই বিদ্যমান সংবিধান আর কোনোভাবেই গণ অভিপ্রায়কে ধারণ করে না। এদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার আগে করার পক্ষে মত কমিউনিস্ট পার্টির। যে প্রস্তাবগুলো দিয়েছেন তার অনেকগুলো প্রস্তাবের সাথে আমরা একমত, অনেকগুলো প্রস্তাবের সাথে আমরা মৌলিকভাবে দ্বিমত পোষণ করি। ৩৮ রাজনৈতিক দলের কাছে জাতীয় ঐক্যমত কমিশনের পাঠানো প্রস্তাবের উত্তরে এ পর্যন্ত জমা দিল ২৯টি দল। জাহিদ রহমান, RTV, ঢাকা। নির্বাচনের আগে গণভোটে সংবিধান সংস্কার চায় রাষ্ট্র সংস্কার আন্দোলন। জাতীয় সংসদ ভবনের LG হলে ঐক্যমত কমিশনের সাথে রাষ্ট্র সংস্কার আন্দোলনের বৈঠকে 10টিতে সুপারিশ করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংগঠনের সমন্বয়কারী হাসনাত কাইয়ুম জানান, যেসব সুপারিশে তারা একমত হয়েছে তা 6 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব। সংবিধান সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো একমত না হয় সেক্ষেত্রে গণভোট আয়োজনের পরামর্শ দেয় দলটি। জুলাই আন্দোলনে সেনাবাহিনী জনগণের পক্ষ নেয়ার কারণেই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে। তাই প্রতিষ্ঠানটিকে সম্মান ও মর্যাদা দেখাতে আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানী পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, বিশৃঙ্খলা এড়াতে সবাইকে সহনশীল আচরণ করতে হবে। জুলাই আন্দোলনে যেসব প্রতিষ্ঠান সহযোগিতা করেছে তাদের ভাবমূর্তি যাতে ক্ষতি না হয় সে বিষয়ে সবার নজর রাখতে হবে। যুগ্ম মহাসচিব মন্তব্য করেন, দেশপ্রেমিক সেনাবাহিনীকে সবসময় জনগণের পক্ষ হয়ে কাজ করতে দেখা গেছে। চিন্তাধারার প্রকৌশলীরা যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় আমাদের সংগ্রাম হচ্ছে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম। তাই আমাদের আলোচনা, আমাদের কথাবার্তা সবকিছুর মধ্যে আমাদেরকে এমন সহনশীলতা দেখাতে হবে যাতে সমাজের ভিত্তিতে, রাষ্ট্রের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে কোনো ছাড় নয়, আর রাজনীতির বিষয়ে সেনাবাহিনীকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারী। রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে শ্রমিক উইং গঠনের লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাসিরউদ্দিন পাটোয়ারী। হাসনাত আবদুল্লাহর ফেসবুক স্ট্যাটাস নিয়ে তিনি বলেন, সেনানিবাসে মিটিং বিষয়ে দলীয়ভাবে তারা অবগত নন। দলীয় ফোরামে আলোচনার পর এই বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানাবে এনসিপি। গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দল হিসেবে এনসিপি ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছে। এই কারণে ভুল ত্রুটি মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বানও জানান নাসিরউদ্দিন পাটোয়ারী। তো সেই জায়গা থেকে আমরা স্পষ্টত করেছি, এবং গত কয়েকদিন ধরে আমাদের যিনি দলীয় প্রধান নাহিদ ইসলাম এবং সেক্রেটারি জেনারেল আক্তার হোসেন স্পষ্টত করেছেন, রিফাইন্ড হোক যেই কোনো মূল্যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার নাই। আমরা এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকব, সেটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হোক, যেই কোনো প্রতিষ্ঠান হোক, কেউ যদি আমাদের সামনে দাঁড়ায় আমরা সে যুদ্ধ চালিয়ে যাব ইনশাআল্লাহ। ফ্যাসিস্ট শাসন আমলে চাকরিচ্যুত ও বঞ্চিত সামরিক কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে গঠিত বোর্ড বাতিল করে সশস্ত্র বাহিনীর জন্য স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানিয়েছে জাস্টিস ফর কমরেডস। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, গত 16 বছর আওয়ামী মতাদর্শের বিপক্ষে যেসব কর্মকর্তা কিংবা তার পরিবারের সদস্যরা ছিলেন তাদেরকে অবসরে যেতে বাধ্য করা হয়েছে এবং নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বঞ্চিতদের ন্যায্য অধিকার ও ন্যায় বিচার পাওয়ার জন্য একটি উচ্চ কমিটি গঠন করা হয়েছে, যা প্রশ্নবিদ্ধ। সশস্ত্র বাহিনীর জন্য একটি স্বাধীন কমিশন গঠন করলে বঞ্চিতরা ন্যায় বিচার পাবে বলে মনে করেন সংগঠনের সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শামসুল ইসলাম।
আমরা তো বের হয়ে চলে এসেছি। দুদিন পরে এই সমস্ত কালাকানুন ব্যবহার করে আরেকটা সরকার যদি তাদের এগেনস্টে কোনো অ্যাকশন নেয় অন্যায়ভাবে, তাদের লিগ্যাল রিকোর্স কি? সো আপনাদের মাধ্যমে আমরা বাহিনীদের কাছে আবেদন করতে চাই যেন তারা আমাদের দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করে এবং অতি সত্বর একটা জাতীয় স্বাধীন কমিশন করে আমাদের এই সমস্ত দাবিগুলো সুরাহা করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এটি প্রথম কোনো মামলা যার তদন্ত সম্পন্ন হলো বলেও জানান চিফ প্রসিকিউটর। আরও জানাচ্ছেন শাকিলা করিম। 5 আগস্ট 2024 ছাত্র আন্দোলনে বিজয়ের দিন। এদিনও আশুলিয়ায় নিহত হন অন্তত 31 জন। চারদিকে স্বৈরাচারের দেশ ছাড়ার বিজয় উল্লাস। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মর্মান্তিক রোমহর্ষক এক ঘটনা। 1 মিনিট 44 সেকেন্ডের লাশ পোড়ানোর একটি ভিডিও রীতিমতো জানিয়ে শুরু হয় তোলপাড়। এ ঘটনায় সে বছরের 11 সেপ্টেম্বর ট্রাইব্যুনালে 2টি অভিযোগ করা হয়। এর মধ্যে 6 মরদেহ পোড়ানোর মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যেই মানবতা বিরোধী অপরাধের তদন্ত শেষ করার জন্য যতটুকু সময় প্রয়োজন তার চেয়ে অনেক কম সময়ের মধ্যেই আমাদের তদন্ত সংস্থা এই তদন্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। আমরা যেটা বলেছিলাম যে মার্চ মাসে কিছু রিপোর্ট হয়ে যাবে, অলরেডি আমাদের হাতে অন্তত একটা তদন্ত রিপোর্ট চিফ প্রসিকিউটরের কাছে এসে হাজির হয়েছে। আর সেটার যাচাই বাছাই তারা করছেন, ফাইনাল টাস্ক তারা দেওয়ার চেষ্টা করছেন। দেওয়ার পরেই আমরা এটাকে অ্যাকসেপ্ট করব, তারপরে সেটার উপরে ভিত্তি করে ফরমাল চার্জ দাখিল হবে। তিনি জানান আরও 3 থেকে 4টি মামলার তদন্ত শেষের পথে, এরপরই শুরু হবে বিচার কাজ। আমরা আশা করছি ঈদের পরপরই আরও 3-4টা মামলার তদন্ত রিপোর্টও আমরা হাতে পেয়ে যাব, অর্থাৎ চিফ প্রসিকিউটর অফিস হাতে পেয়ে যাবে। আমাদের কাছে যখন এসে পৌঁছাবে আমরা সেটা পর্যালোচনা করে তখন অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করব, অর্থাৎ ফরমাল চার্জ দাখিল করব। ফরমাল চার্জ দাখিল হওয়ার মাধ্যমেই কিন্তু আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা শুরু হবে। গেল ডিসেম্বরের শেষ সপ্তাহে এই মামলায় ঢাকা 19 আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শাকিলা করিম, RTV, ঢাকা। অবৈধ সম্পদ অর্জনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত গাড়ি চালক আব্দুল মালেককে 13 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে ঢাকার 6 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক জাকারিয়া হোসেন এ রায় দেন। রায়ে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 10 বছরের কারাদণ্ডের পাশাপাশি 1 লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 6 মাস কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। আর তথ্য গোপনের অভিযোগে 3 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড হয়েছে। রায়ে অবৈধভাবে অর্জিত 1,50,31,810 টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়। আদালত বলেছে 2 ধারার সাজা একসাথে চলবে। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি ঈদ ও অবকাশকালীন ছুটির পর ঠিক করেছেন হাইকোর্ট। চিন্ময় দাসের আবেদনের পরিপ্রেক্ষিতে সকালে বিচারপতি মোহাম্মদ আতওয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ শুনানির দিন 23 এপ্রিল ধার্য করেন। এর আগে গত 2 জানুয়ারি তার জামিন আবেদন খারিজ করে দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ। সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আগে বাংলাদেশে যে হাসিনা বিরোধী জনরোষ তৈরি হয়েছিল তার সম্পর্কে ভারত অবগত ছিল বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গেল শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক পরামর্শক কমিটির সদস্যের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে একথা জানান তিনি। তথ্যটি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু। তিনি জানান, বাংলাদেশে জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার ব্যাপক গণ আন্দোলনের সময় হাসিনাকে পরামর্শ দেওয়া ছাড়া ভারতের পক্ষে কিছু করা সম্ভব ছিল না। বৈঠকে বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। যাত্রী খরচ সংখ্যায় লঞ্চ মালিকরা তবু ঈদকে কেন্দ্র করে নৌপথে যাতায়াত নির্বিঘ্ন করতে প্রস্তুত দক্ষিণাঞ্চলগামী বিভিন্ন রুটের লঞ্চ। পুরনো লঞ্চকে রং করে নিচ্ছে কেউ, এছাড়া ত্রুটিপূর্ণ নৌযানকে মেরামত করে উপযুক্ত করা হচ্ছে চলাচলের।
পদ্মা সেতুর কারণে নৌপথের যাত্রীদের আগ্রহ কমছে বলে দাবি লঞ্চ মালিকদের। তাইমুন ইসলাম রায়হানের রিপোর্ট, জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। লঞ্চের ভিতর এমন টুংটাং শব্দ আর চারপাশের কর্মযজ্ঞ দেখে বোঝা যাচ্ছে কতটা ব্যস্ত সময় পার করছেন লঞ্চ মেরামতের কাজে নিয়োজিত কারিগররা। মূলত ঈদে নৌপথ যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি পৌঁছে দিতেই প্রস্তুত করা হচ্ছে লঞ্চগুলো। ঈদ উল ফিতর উপলক্ষে আগামী 25 মার্চ থেকে বিশেষ লঞ্চ সার্ভিস ছেড়ে যাবে সদরঘাট থেকে। প্রস্তুত দক্ষিণাঞ্চলগামী বিভিন্ন রুটের লঞ্চ। ছোটখাটো মেরামত শেষে সেরে নিয়েছেন রঙের কাজ। লঞ্চ মেরামত কারিগররা বলছেন, আগের তুলনায় কাজে ভাটা পড়েছে অনেক। ঈদের পূর্ব মুহূর্তে টুকটাক কাজ থাকলেও সারা বছর থাকতে হয় বসেই। কাজের সংখ্যাটা খুবই কমে গেছে, কি জন্য এখন আর তো মনে করেন আগের মতন ভাঙে চড়ে না। এখন লঞ্চ মনে করেন যে প্যাসেঞ্জার কম হয়, গাড়িতে চলে যায় বেশি। পদ্মা সেতু হওয়ার আগে বেশি ছিল, এখন কাজের চাহিদা কমে গেছে। যত দিন যাচ্ছে তত আরো মনে করেন কাজের চাহিদা কমে যেতেছে। ঈদের যাত্রী নামবে এবং আমরা সবাই সব জাহাজই, বিশেষ করে আমাদের এই জাহাজগুলিও যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। 2022 সালে পদ্মা সেতু উদ্বোধনের পর সময় বাঁচাতে সড়ক পথ বেছে নেয় দক্ষিণাঞ্চলের মানুষ। ফলে ধীরে ধীরে কমতে শুরু করে নৌপথের যাত্রা। যাত্রী খরায় শেষ 3 বছরে বন্ধ হয়ে গেছে অনেক লঞ্চ। এখনো যারা টিকে আছে তাদের নিয়মিত লোকসান গুনতে হচ্ছে বলে দাবি লঞ্চ মালিকদের। আমাদের অন্য সময় যে সমস্ত জাহাজগুলি বসা থাকতো, এই ঈদ উপলক্ষে সমস্ত লঞ্চ আমাদের চলবে। গুলিস্তান থেকে এখানে আসতে 3 ঘন্টা সময় লাগে। এই 3 ঘন্টায় অ্যাভারেজ তারা বরিশাল চলে যেতে পারে বাসে। মেট্রো রেল আমরা ভিক্টোরিয়া বাস থেকে আসতে পারতো, তাহলে আমার সঙ্গে মোটামুটি 100% আমরা আগের জায়গায় পৌঁছে যেতে পারতাম। লোক তো এদিকে মুখই করে না। ভিক্টোরিয়া পার্কের এই সাইডে ওই যে রাস্তাবাজার মোড়ে এই সাইডে আইতে পারে না, লাগে 1-1.5 ঘন্টা লোক আইমুখী করে। এই লোকজন গাড়ি গুটি টানাটানি করে আইতে খুব কষ্ট। এছাড়া গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় অবৈধ পার্কিং ও দীর্ঘ যানজট নিরসনে সদরঘাট পর্যন্ত মেট্রো রেলের স্টেশন করা গেলে যাত্রী বাড়বে বলে ধারণা লঞ্চ মালিকদের। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় চলমান ইসরায়েলি বর্বরতায় নিহতের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে গেল 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নতুন করে অন্তত 41 ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। এছাড়া ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ কর্মকর্তা সালাহ আল বেরদাউল নিহত হয়েছে। হামলায় তার স্ত্রীও নিহত হয়েছে বলে জানা গেছে। রোববার গাজার খান ইউনুসে ইসরায়েলি হামলায় নিহত হন তারা। ফিলিস্তিন ছাড়াও যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।